এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। এই গল্পের আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নাও। এই গল্পের এই পার্টটি হচ্ছে লাস্ট পার্ট। যারা আরো কিছু আমার কাছ থেকে আশা করেছিল এই গল্পে, আই এম রিয়েলি সরি। অন্য গল্পে আমি চেষ্টা করব হাসি মজা আরো কিছু দেওয়ার জন্য, বাট এটা এখানে শেষ করতে হচ্ছে। এই গল্পটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার করবে, কমেন্টস করবে, সাবস্ক্রাইব তো অবশ্যই করবে যারা নতুন এসেছো দেখছো। চলো গল্পে যাওয়া যাক। টাটা। রোমান্স করার পর তেকে নিয়ে গেলাম ভাসান দেখতে। তারপর তেকে আমার সাইকেলের পিছনে বসতে বললাম। মহারানী কোনো আপত্তি না করে বসে পড়লেন। না হলে ইনি তো কারোর সাইকেলে চাপেন না, ইনি নিজেই চাপান। তেকে নিয়ে যখন ওদের পাড়ায় ঢুকলাম তখন দেখি কুকুরগুলো কাছেও ঘেঁষলো না। আমি যে ওদের পাড়ার জামাই হবার পার্মানেন্ট টিকিট পেয়ে গেছি, সেই খবরটা মনে হয় পেয়ে গেছে ওরা। মনের আনন্দে থেকে ওর বাড়ি পৌঁছে দিয়ে নিজের বাড়ি ফিরলাম। কিন্তু বাড়ির পরিবেশ বেশ থমথমে। জেঠিমা দেখি মেন দরজায় চেয়ার নিয়ে চুপচাপ বসে আছে, জিমিন পাশে দাঁড়িয়ে। তার থেকে আরেকটু দূরে দাঁড়িয়ে আছে আয়ু। কিছু একটা যে গন্ডগোল হয়েছে বেশ বুঝতে পারছি। আমাকে দেখে জেঠিমা বলে উঠল, আয়ু যা বলছি সেসব কি সত্যি জাঙ্কুক? কি বলেছ? এবার তো জিমিনি বলে উঠল, আজ নাকি তুই আর তে একসাথে জড়িয়ে ধরে পুকুর পাড়ে দাঁড়িয়েছিলিস। মানে? জিমিনের বাকি কথাটা আয়ু টেনে নিয়ে নিজে বলল, মানে জাঙ্কুক থেকে বিরক্ত করছে। এবার আমার ভীষণ রাগ হলো। কে বলেছে আমি তাকে বিরক্ত করছি? আমি তো তাকে ভালোবাসি। নিজে কি বলে ফেলেছি বুঝতে পেরে চুপ করে গেলাম। নিজের ভান্ডামি নিজেই ফাটিয়ে দিয়েছি। আয়ু মুখে রাজ্য জয়ের একটা হাসি দিয়ে আমার দিকে তাকিয়ে রইল। জেঠিমা মুখ দেখে বোঝা যাচ্ছে কতটা অবাক হয়েছে, তবে জিমিনের মুখটা হাসিতে আটকে আছে। তা তেও কি তোকে ভালোবাসে, না নিজে থেকে একা একাতে চারদিকে গন্ডি কেটে বেড়াচ্ছিস? তেও বাসে। জেঠিমা তো হাসি মুখে বলে উঠল, কি করেছিস রে জাঙ্কুক? তুই তো একেবারে ফাটিয়ে দিয়েছিস। আমার বান্ধবীকে বিয়ান বানিয়ে দিলি। কালকে আমি ইয়ঞ্জনের সাথে কথা বলবো। আমি তো দাঁত কেলিয়ে হাসতে হাসতে শুতে চলে এলাম। উপরে এসে আগে মরকটগুলোকে কল করে এক একটি সব খুলে বললাম, আর তারপরে কালকের পার্টিও ফিক্সড। সকালে ঘুম থেকে উঠে আরো চমকে গেলাম। আমার সামনে চায়ের কাপ হাতে দাঁড়িয়ে হাসি মুখে জেঠিমা বলে উঠল, তোর বাড়িতে রাজি। একটু প্যাপে করছিল, কিন্তু আমার বিয়ান হওয়ার লোভ সামলাতে পারলো না ইয়ঞ্জন। তবে হ্যাঁ, আজ তোর দারোগা শ্বশুর শাশুড়ি আর তে আসবে। পাকা কথাটা আজকে সেরে ফেলবো। এইদিকে এত সুসংবাদ শুনে আমার মুখের হাসি তো আটকে রাখতে পারছি না। এত হাসতে হবে না, শোন। ওই পাকা কথাই হয়ে থাকবে। জিমিনের বিয়ে দিয়ে আমি তারপর নিজের বাড়িতে লক্ষ্মী তুলবো, বুঝলি? সত্যি তো, এটা তো আমার ভেবে দেখা হয়নি। এবার ওই সুগার সাথে আমার জিমিনের কেসটা সেটেল করে দিতেই হবে। বেচারি তো অনেক কষ্ট পাচ্ছে। ওই সুগারটা সেই থেকে মেয়েটাকে নাকে দড়ি দিয়ে ঘোরাচ্ছে। ওরে সুগা, তোকে তো আমার বোন জামাই বানিয়ে ছাড়বই। আপাতত আর ভাবনা চিন্তা করার মোটেও সময় নেই। এখন আগে বাজার ছুটতে হবে। এর থেকে বেশি দেরি করলে আমাদের বাড়িতে এন্ট্রি সিনটা মিস হয়ে যাবে। বাড়ি থেকে বেরোতেই দেখি পাশের বাড়িতে কাই কেমন করে যেন তাকিয়ে আছে। খুব এসেছিল আমায় ফাঁসাতে, নিজেই ফেসে গেল। আমি বাড়ি ফিরে দেখি সত্যি সত্যি তার এন্ট্রি সিনটা মিস করে ফেলেছি। বাজারে কি মনের চোখে রুমে এসে দেখি বিছানায় শার্ট প্যান্ট রাখা আছে। স্নান সেরে রেডি হয়ে নিলাম। এরপর জিমিন এসে টিফিন দিল। আজ মা তোকে বাড়িতে থাকতে বলেছে। আর হ্যাঁ, খেয়ে নিচে নেমে আয়, সবাই বসে আছে তোর জন্য। জেঠিমা বলুক আর নাই বলুক, আজ তো আমি দোকানে এমনিতেও যেতাম না, তবু বলেছে যখন সম্মানটা বেঁচে গেল। নিচে নেমে দেখি সিনিয়র সিটিজেনদের গল্পের আসর বসেছে। একটু দেখাই পেলাম না, মনটা খারাপ হলো। চুপচাপ ওদের মাঝখানে গিয়ে বসলাম। আর তো উপায় নেই। একটু পরে জিমিন হাজির। দাদা একটু ছাদে আয় তো। ছাদে গিয়ে দেখি তে আমার জন্য অপেক্ষা করছে। উফ, জিমিনের জন্য এই যাত্রায় তো বেঁচেই গেলাম, না হলে ওদের গল্পের যাতা করলে পরে আমি একেবারে ফিসে যাচ্ছিলাম। চিন্তা করিস না জিমিন,
তোর এই উপকার আমি কড়ায় গন্ডায় শোধ করে দেব, পাক্কা। আমার দিকে তাকিয়ে হাসি মুখে বলে উঠল, জিমিনের ব্যাপারটা মনে হয় খুব তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। কি করে? আয়ের জন্য সম্বন্ধ এসেছে আজ। ছেলেপক্ষ ওকে পছন্দ করে গেলেই সুগার ঘুড়ি বোকারটা, তারপর লাটাইটা জিমিনের হাতে চলে আসবে। কিন্তু জিমিন তো ঘড়ি ওঠাতেই পারে না। ধুর, বোকা কোথাকার। সত্যি কিছু বুঝতে পারছি না, একটু খুলে বলো। আর বুঝে কাজ নেই, তুমি বরং এক কাজ করো, মরকটগুলোকে কল করে ডেকে নাও আজ। আই হ্যাভ এ প্ল্যান। কি আর করার, তেল কথা অক্ষর করে পালন করলাম। তারপর দুজন মিলে আমার রুমে গিয়ে বসলাম। এই জাঙ্কুক, একটা সিগারেট দাও তো। কি? আরে বাবা, সিগারেট? জেঠিমা জানতে পারলে সব শেষ কিন্তু। ভিতর ডিম কোথাকার, দাও তো, কিচ্ছু হবে না। কিন্তু একটু পরে জেঠিমা তেল খুঁজে পড়ে এলো। জেঠিমার গলা শুনতে পেয়ে তেল সিগারেটটা আমার হাতে ধরিয়ে দিল। বদমাশি। জেঠিমা আমার রুমে ঢুকেই তো থমকে দাঁড়িয়ে পড়লো। জেঠিমা তো আমার কান টানতে টানতে লাল করে দিল, তবু আমি বলতে পারলাম না সিগারেটটা আমি না, তেই খাচ্ছিল। আর বললে কি বিশ্বাস করতো নাকি? তারপর জেঠিমার সাথে চলে যেতে যেতে আমার দিকে একটা ফ্লাইং কিস ছুড়ে দিয়ে গেল। আমি টাল সামলাতে না পেরে ধাপাস করে বিছানায় পড়ে গেলাম। একটু পরে মরকটগুলো এসে হাজির। ওদের সাথে কি গুজুর গুজুর করলো কে জানে, তবে আমার ঘর থেকে এক দিস্তা সাদা কাটা গায়েব হয়ে গেল। একটু পরেতে ছাদে উঠে গুলতিতে করে একগুচ্ছ কাগজের টুকরো সুগার ঘরে চালান করে দিল। তার নিশানা লাগানোর ক্ষমতা আছে বলতেই হয়। আমি ওদের সাথে বেশিক্ষণ থাকার সুযোগ পেলাম না। আমার হবু শ্বশুর শাশুড়িকে খুশি করার জন্য আপ্রাণ চেষ্টা করলাম, যাতে কোনোদিন ওদের এটা মনে না হয় আমি ওদের জামাই। আমি তো ওদের ছেলে হয়ে থাকতে চাই। সবই ঠিক ছিল। দুপুর যখন এত ভালো খাবার খেয়ে একটু রেস্ট করতে গেলাম, তখনই ইয়োনো বলে উঠলো, এবার নাকি ওদের সাথে বের হতেই হবে। মাথাটা তো গরম হয়ে গেল। এই ভর দুপুরে কারই বা বাইরে থাকতে ভালো লাগে? বাধ্য হয়ে রাজি হলাম, কারণ যেতেই হবে, এটা তার নির্দেশ। কিন্তু বাদ সাধলো জেঠিমা, আবার আমাকে টেনে ওদের গল্পের আসরে নিয়ে গেল। কিন্তু কিছুতেই ওদের মাঝে বসে থাকতে পারছি না। কিন্তু কিছু তো বলাও যেতে পারে না। সন্ধ্যাবেলায় মরকটগুলোর সঙ্গেতে ফিরল। নিচে সবাই চাকে একসাথে রুমে চলে এলাম। ওদের মুখের হাসির অভাব নেই। প্রত্যেকটার দাঁত কেলানো হাসি দেখে বুঝতে পারছি কিছু একটা তো হয়েছে। কিন্তু সেটা কি? অনেক খেয়ালের পর তে নিজেই খবরটা দিল, আয়ু নাকি আমার হাতের বিয়ে ফিক্সড হওয়ার বিরহে কোন এক নামজাদা সরকারি চাকরিওয়ালাকে ফাঁসিয়েছে। আজকে ওদের বিয়ে ফিক্সড হয়ে গেছে। আর সেই কেবলোর বর্ণনা দিতে দিতে মরকটগুলো হাসতে হাসতে বিছানায় গড়িয়ে পড়ছে। তার নাকি মাথায় একটি অর্ধচন্দ্রবৃত্তি টাক বর্তমান, একটি নাদুস নুদুস ভরি, বাঙালি হিসেবে তাকে জাতে তুলেছে, এবং একটি বৃহৎ গোপের তিনি অধিকারী। সে যাকে আয়ু যে বিদায় হবে সেটাই বড় কথা। তবে তার থেকেও আরো আনন্দের খবর দিল তে। আয়ুর বিয়ে ফিক্সড হওয়ার দুঃখে শোকামনাকে বিয়ে করবে ঠিক করেছে, এবং বিবাহের জন্য বিশেষভাবে জিমিন অগ্রাধিকার লাভ করেছে। হয়তো 2-1 দিনের মধ্যে সুগা সেই সম্বন্ধ নিয়ে হাজির হবে। তে মিষ্টি আনার জন্য রান্না করে ছুটতে মরকটগুলোর মুখে শুনলাম, আসল কামালটা তের। আসলে ওই আয়ু সম্বন্ধটাতেই যোগাযোগ করে পাঠিয়েছে। তারপর সে খবর সুগার কাছে পৌঁছে দিয়ে জিমিনের নাম করে সুগার কাছে পাঠিয়েছে। আর তাতে সুগা কুপুকাত তে সত্যি পারিও বটে। তে মিষ্টির সাথে আরো একটা খবর নিয়ে এলো, সুগার মা নাকি সম্বন্ধ নিয়ে হাজির হয়েছে। জেঠিমা একটু প্যাপে করলেও বিয়ের জন্য হ্যাঁ করে দিয়েছে। মনের আনন্দে তেল গালিটা চুমুকেই নিলাম। তে তো লজ্জায় একদৌড়, আর মরকটগুলো হেসে গড়াগড়ি খাচ্ছে। যাক, তাহলে তে লজ্জাও পায়। লজ্জা পেলে ওকে যা দেখতে লাগে, মনে হয় আরো 2-1টা এক্সট্রা চুমু খেয়ে নি। তারপর মরকটগুলোকে নিয়ে নিচে গেলাম। যতই হোক বোনের বিয়ে বলে কথা, দাদা হিসেবে আমার একটা দায়িত্ব আছে তো নাকি? আমি একটু মাথা নেড়ে নেড়ে নাটক করে শেষে হ্যাঁ করে দিলাম। উপরে এসে দেখি জিমিনের রুমে গান চলছে। পকেট থেকে 2টো চকলেট বের করে ওর দরজার সামনে রেখে চুপচাপ
নিজের রুমে চলে এলাম। ওর রুমে আর ঢুকলাম না, কারণ ঢুকলে তো লজ্জা পেয়ে যাবে। তার থেকে বরং থাক, নিজের ক্রাশের সাথে বিয়ের সেলিব্রেশনটা নিজের মতোই করুক। আজ বাড়িতে হই হই ব্যাপার চলছে, সবাই ভীষণ খুশি। শুনলাম দারোগা বাবু ডিনার সেরে থেকে নিয়ে চলে যাবে। মনটা খারাপ হয়ে গেল। তে চলে গেলে আমার পার্টির কি হবে? অবশেষে আমার মুখের অবস্থা দেখে জিমিন ব্যাপারটা ম্যানেজ করলো। জিমিনের অনেক রিকোয়েস্টের পর দারোগা বাবু থেকে আজকের রাতটা থাকার পারমিশন দিলেন, তবে নিজেরা থাকতে চাইলেন না। রাতে ছাদে উঠে পার্টি শুরু হলো। হালকা সুরে গান চলছেই, পাশেতে পার্টি পুরো জমে ক্ষীর। কিন্তু আজকের বোতলগুলো কোথাও সাপ্লাই করতে হবে, আগের মতো আর সুগার ছাদে ফেলা যাবে না। যতই হোক বনের হবু বর বলে কথা। তারপর থেকে দিনগুলো বেশ কেটেছে। আমার জিমিনের বিয়ে একই দিনে একই মণ্ডপে হবে। সমস্যাটা বাঁধলো আয়ুকে নিয়ে। সেদিন আয়ু আর ওর মা এসে আমার জেঠিমাকে চেপে ধরলো। ওরা সবাই চায় একই মণ্ডপে আয়ুর বিয়েটাও হোক। ছোট থেকে আয়ুর যাতায়াত আমাদের বাড়িতে নেহাত কম নয়, সুতরাং জেঠিমা আপত্তি করলো না। জেঠিমার সম্মতি পেয়ে আয়ু বিনুনিতে নাচাতে নাচাতে চলে গেল। কিন্তু আমার টেনশন হচ্ছে খুব, এক মণ্ডপে সবার ক্রাশ এসে হাজির হবে। এই প্রেমের গন্ডগোলে যে কি হবে কে জানে। কনে অদল বদল না হয়ে যায়। ভগবান তুমি রক্ষা করো। এমনিতে আমার আর জীবনের কপাল চিরকাল ফাটা। এই ফাটা কপাল নিয়ে যে যার নিজের ক্রাশকে বিয়ে করব। যখন সে মণ্ডপে আমাদের উপর ক্রাশ থাকা পাবলিক গুলো হাজির হবে, ইজ এ ভেরি ডিফিকাল্ট এন্ড ডেঞ্জারাস থিং। কিছুদিন পর জেঠিমার জিমিনকে নিয়ে বেনারসি কিনতে গেলাম। প্রায় 100টা বেনারসি দেখার পর জিমিনের একটা পছন্দ হলো। যাক, তবু তো পছন্দ হলো। আর না, আমার শিক্ষা হয়ে গেছে, আর খুব কোনো মেয়েদের সাথে শপিং করতে আসবো না। কদিন পরেতে ওর কেনাকাটি করে নিয়ে এসে আমাকে ডেকে গেল, আর আয়ুও এসেছিল। আজ আমাদের বিয়ে। বিয়ে কম আর ভাগ্য পরীক্ষা বেশি। সবকটার গায়ে হলুদ হলো একসাথে। এক পাশে ছেলেরা, আরেক পাশে মেয়েরা। আমি তো কাকে ছেড়ে কাকে দেখবো বুঝতে পারছি না। ওইদিকে তখন থেকে গাদার দলের সর্দার হয়ে সবার আগে আগে সব নিয়ম পালন করছি। সমস্যার অবশ্য কিছুই নেই। বাস্তব জীবনে স্বামীর সঙ্গে গাদার বিশেষ কোনো ফারাক তো নেই। দুপুর দিকে ফাঁকা সময় পেয়ে কিছু বিরিয়ানি নিয়ে তের পাড়ায় ঢুকলাম সাইকেল নিয়ে। ঢুকতে কুকুরগুলো এসে হাজির। কুকুরগুলোকে বিরিয়ানি ভাগ করে দিয়ে হাত জোড় করে বললাম, দেখ, তোদের সাথে তো আমার কোনো শত্রুতা নেই। এতদিন দৌড় করিয়েছিস, এটা মেনে নিলাম, কিন্তু আর কখনো এই পাড়ায় এলে দৌড় করাস না প্লিজ। যতই হোক এই পাড়ার জামাই হচ্ছে তো বল। জামাই হয়ে কি আর মিষ্টির হাড়ে হাতে দৌড়ানো ভালো দেখায়? কি বুঝলো জানি না, চোখ পিটপিট করে লেজ নাড়ালো। আমিও একটু আদর করে দিয়ে বাড়ি ফিরলাম। তারপর আস্তে আস্তে এগিয়ে এলো সেই বিশেষ সন্ধ্যা, যখন 12 হাত এক হয়ে যাবে। তারপর ধুতি পাঞ্জাবি পরে ফুলটুস হয়ে সেজে ফেললাম। মনটা একদম লাফাচ্ছে। অবশ্য মরকটগুলো কম লাফালাফি করছে না। আজ ওদের কমরেডের বিয়ে বলে কথা। তবে বেশ বুঝতে পারছি ওদের বিয়েতে আনন্দ করার ইচ্ছা কম, আর মেয়ে পটানোর চিন্তা বেশি হচ্ছে। যাক পটাকে, ক্ষতি কি? বিয়ে বাড়িতে এসে যদি মেয়ে পটাতে নাই পারে, তাহলে আর করলোটা কি? আমার চিন্তা কিসের? আমার হবু বউটাকে তো আর পটাতে পারবে না। অবশ্য এমন গুন্ডে মেয়েকে পটাবার জন্য বুকের পাটা থাকা দরকার। আজ আমার নিজের উপরে গর্ববোধ হচ্ছে। আমি তাকে পটিয়েছি, শুধু তাই নয়, বরং তাকে আমার বউ বানানোর মতো সাহস, বলা ভালো দুঃসাহস দেখিয়েছি। একটু পরে মণ্ডপে গিয়ে বসলাম 3 গাদাতে। আমি, সুগা আর ওর কেবলু বসে বসে মেয়ে দেখছি। আজকেই তো এভাবে লাস্ট মেয়ে দেখা। এরপর কি তে আর অন্য মেয়েদের দিকে তাকাতে দেবে? সে নাই দেখবে। এখনই যা মেয়ে দেখার ভালো করে দেখিনি। মরকটগুলো বেশ আনন্দে মেয়েদের পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আমারও যে ইচ্ছা হচ্ছে না তা কিন্তু একেবারে নয়। তবে আজ আমারই বিয়ে কি না? কোনো মেয়ের পিছনে ঘুরতে গেলে জিজু বলে ডেকে দেবে। ইউনু দূর থেকে ইশারা করলো, আমার জন্য একটু দেখবে কিনা। আমি হাত জোর করে মাথাটাকে না বললাম। একটু পরে বিয়েতে বসলাম। পাঞ্জাবি খুলে গেঞ্জি পরে বিয়েতে বসতে হলো। ওইদিকে তাই না জানি কত সাজগোজ করে থাকবে। আমার তো মনে হয় বিয়ের এই নিয়মটাই সৃষ্টি হয়েছে ছেলেদের এটা বোঝানোর জন্য যে
এরপর থেকে তোমাদের গেঞ্জি পরে থাকতে হলেও বউকে সাজগোজে কম রাখতে পারবে না। কিছুক্ষণ পর কনেদের ডাকা হলো। কিন্তু এই অবস্থা কি? তিন কোণে লাল রঙের বেনারসিতে হাজির, তিনজনের একরকম সাজগোজ, তিনজনেরই মুখে ঘোমটা দিয়ে ঢাকা। সুগার আমি তো বেশ টেনশনে পড়ে গেছি, বুঝতে পারছি না কোনটাকে। ভয় করছে যদি আয়ু কিছু অদল বদল করে। এইদিকে বিয়ের রীতি একের পর এক হয়েই চলেছে, কিন্তু জেঠিমা কিছুতেই ঘুমটা করতে দিচ্ছে না। না, এবার আমাকে কিছু একটা করতে হবে, আর পারা যাচ্ছে না, এভাবে স্থির থাকতে পারছি না। কিন্তু করবোটা কি? চট করে আমার পাশে লাল বেনারসিতে বসে থাকা কনেকে জিজ্ঞাসা করলাম, তোমার টাকলা দারোগা বাবাটা কোথায় গো? দেখতে পাচ্ছি না কেন? সাথে সাথে কনে সবার অলকে আমার হাতে একটা পাঞ্চ মারলো। না না, আর কোনো টেনশন নেই, এই ধরনের পাঞ্চ আমার গুন্ডিতে ছাড়া আর কেউ মারতে পারবে না। যাক, এবার আমি শান্তিতে মন দিয়ে বিয়েটা করি। আপনাদের বিয়ে দেখে মন ভরে গেলে খেয়ে একটু পেটও ভরাবেন, তারপর শান্তিতে বাড়ি ফিরবেন।